হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো তোমরা তো জেনেই গেছো এসএলএসটি পরীক্ষার ব্যাপারে। তো ফর্ম ফিল আপের ডেটও দিয়ে দিয়েছে, 16ই জুন থেকে ফর্ম ফিল আপ। তো আমি বেশি কিছু এই নিয়ে বলছি না, কারণ সবটাই তোমাদের কাছে ক্লিয়ার। তো এটাও তোমরা জানো যে নাম্বারের 10 নাম্বারের একটা ব্যাপার রয়েছে, মানে যারা ফ্রেশার্স তাদের 90তে হবে, আর যারা যারা চাকরি হারা তাদের 100তে হবে। তো এই নিয়ে কেস হবে কি হবে না, তো এইসব ব্যাপারে আমি যাচ্ছি না, আমাদের সময় খুব অল্প। তো আমরা ফর্ম ফিল আপ করবো, আমরা ভালো করে পড়ে পরীক্ষাটা দেব, ব্যাস। এবার তারপর যা হবে দেখা যাবে, ঠিক আছে? অত বেশি চাপ নেবে না। তো একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, 9, 10, 11, 12, ঠিক আছে? তো আমি 9, 10টাই তোমাদেরকে পড়াই, যেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন লেভেলের যেই এক্সামটা হবে। তো ওখানে যে সিলেবাসটা রয়েছে তার মধ্যে অনেক অনেক চ্যাপ্টার আমি পড়িয়ে দিয়েছি তোমাদের, ডিটেলস প্লাস এমসিকিউ। তো যেই চ্যাপ্টারগুলো বাদ আছে আমি সেইগুলোই পড়াবো, যদি টাইম থাকে তো সেগুলো আমি আরেকবার ডিটেলসটা রিভাইজ করে দেব। তোমরা কি করবে, যেই প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে অনেক টপিক পড়ানো কিন্তু হয়ে গেছে আমার। ইভেন 2016 সালের যে লাস্ট এসএলএসটিটা হয়েছিল তার কোশ্চেন অ্যান্সারও কিন্তু আমার সলভ করানো আছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই প্লেলিস্টে একবার দেখে নিও, ঠিক আছে? ওকে, তো আমাদের সিলেবাসে একটা জিনিস রয়েছে, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, লিপিড অ্যান্ড প্রোটিন। তো কার্বোহাইড্রেট, লিপিড আর প্রোটিনের ডাইজেশন আর অ্যাবজর্পশন, এটা আমাদের সিলেবাসে রয়েছে। এটা আমি দেখলাম আমার পড়ানো হয়নি, তো আজকে আমি এই চ্যাপ্টারটাই শুরু করেছি। তো আজকে আমি লিপিড পড়াবো, লিপিডের ডাইজেশন, তারপর এর অ্যাবজর্পশন, তারপর কার্বোহাইড্রেট, তারপর তোমার প্রোটিন, এইভাবে পড়াবো। তো ক্লাসটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমি অবশ্যই বলবো এমসিকিউ একেবারে সলভ করতে যাবে না, মানে একেবারে এমসিকিউ সলভ করবে না। আগে একটা করে চ্যাপ্টার পড়ো, পুরো ডিটেলসে পড়ো, তারপর সেখান থেকে এমসিকিউ করবে। কারণ চ্যাপ্টার সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকা ভীষণ ভীষণ দরকার, ভীষণ। যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে, যাই কোশ্চেন দিক তুমি ঠিক অ্যান্সার করতে পারবে, তুমি অপশান এলিমিনেট করে সঠিক অ্যান্সারটা করে আসতে পারবে পরীক্ষার খাতায়। তো আমি তোমাদের সাজেস্ট করব হুড়মুড় করে এমসিকিউ সলভ করতে যাবে না, আগে চ্যাপ্টারটা ভালো করে পড়ো, পড়ে দেন ওই চ্যাপ্টার থেকে যত রকমের এমসিকিউ হয় খাতায় প্র্যাকটিস করো, খাতায় প্র্যাকটিস করো। ওই পড়বে, ফোনেই থাকবে, ভুলে যাবে, খাতায় লিখবে যেটাই পড়ছো, যেই জায়গাটা, যেই সাইকেলগুলো অসুবিধা হচ্ছে, সে যেই এখানে কি ঘটছে, এত এনজাইম, এত কিছু সব খাতায় লেখো। খাতায় না লিখলে বাবা মনে থাকবে না পরীক্ষার সময়, এটা খুব বাস্তব কথা, ঠিক আছে? আমি সবসময় তোমাদেরকে বলি খাতায় নোট করে লিখবে, খাতায় নোট করে নেবে, আমি যা পড়াচ্ছি সেগুলো খাতায় নোট করে নেবে। খাতায় লিখলে না সেটা থাকে মাথার মধ্যে, বেশি দিন স্টোর হয়ে থাকে। ওকে, তো আজকের টপিক হচ্ছে ডাইজেশন অফ লিপিড, মানে ফ্যাট। তো আমরা তো ফ্যাট তো খাই, আমরা বাটার দিয়ে একদম চপচপ করে মেখে, ঘি, আলু, ভাত খেতে খুব পছন্দ করি, আমরা তেলে ভাজাও খাই। তো এই যে আমরা যে ফ্যাটগুলো খাচ্ছি, ঠিক আছে, তো এগুলো তো পরিপাক হয়। তো সেই পরিপাকটা কিভাবে হয় সেই নিয়ে আজকের আলোচনা। এবার ফ্যাট, এই ফ্যাট কিন্তু অনেক রকমের হতে পারে। কিছু ফ্যাট আছে তোমার প্রশমিত ফ্যাট বলে তাদের, যেরকম হচ্ছে তোমার নিউট্রাল ফ্যাট। কিছু ফ্যাট আছে যেরকম হচ্ছে ফসফোলিপিড ফ্যাটি অ্যাসিড, এরাও ফ্যাট। গ্লিসারল, এরাও ফ্যাট। মুক্ত কোলেস্টেরল, কোলেস্টেরাইড, এরাও ফ্যাট। এরা সবাই হচ্ছে ফ্যাট। ফ্যাটের আবার অনেক নাম আছে। এর মধ্যে যে দুটো নাম, একটা হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। এই দুটোর কিন্তু কোনো রকম ডাইজেশন হয় না। কেন হয় না? কারণ আমরা জানি ফ্যাট, এই ফ্যাট ভেঙে কি তৈরি হয় আলটিমেটলি, তোমার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এটা আমরা ছোটোবেলা থেকে জানি যে ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি হয়। তো এই
আলাদা করে আর কি ডাইজেশন হবে, কারণ এইগুলোই তো আলটিমেট প্রোডাক্ট, এইগুলোই হচ্ছে ফ্যাটের আলটিমেট প্রোডাক্ট, যেটা কি করে না, অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে, তো এইগুলোর আর কি নতুন করে ডাইজেশন হবে, এইগুলোর কিচ্ছু হয় না। বাদ বাকি যেগুলো আছে, যেরকম আমি নাম বললাম তোমার মুক্ত কোলেস্টেরল, কোলেস্টেরাইড, এইগুলোর কিন্তু ডাইজেশন হয়। এবার কথা আসছে যে ডাইজেশনটা কোথায় হচ্ছে। ডাইজেশনটা হয় তোমার পাকস্থলী আর ক্ষুদ্রান্তে, মানে পাকস্থলীতে শুরু হয়, ক্ষুদ্রান্তে গিয়ে শেষ হয়। লালারসে আমাদের লালারসে কিন্তু এই তোমার ফ্যাটের জন্য, মানে ফ্যাটকে ডাইজেস্ট করার জন্য কোনো এনজাইম থাকে না। লালারসে কিন্তু কোনো এনজাইম থাকে না। লালারসে ফ্যাটটা কি হয় না, স্যালাইভার সাথে একটু মিক্সড আপ হয়ে গিয়ে পাকস্থলীতে চলে আসে। এবার পাকস্থলীতে থেকে মানে ডাইজেশনটা শুরু হয়। এবার এই ক্ষেত্রে পাকস্থলী আর ক্ষুদ্রান্তের মধ্যে একটা ডিল হয়। কি ডিল? এই জিনিসটা তো আমি খুব করেছি স্কুল টাইমে। ভূগোল সাবজেক্টটা আমার খুব একটা পছন্দের সাবজেক্ট না, আর আমি মানে আঞ্চলিক যে মানে পার্টটা ছিল সেটা আমি খুব একটা ভালো পারতাম না। তো আমি কি করতাম, আমার ফ্রেন্ডের সাথে, মানে আমার আগে যার রোল তার সাথে আমি এটা ডিল করে নিতাম, মানে কিছুটা তুই পড়ে আসবি, কিছুটা আমি পড়ে আসবি, তারপর ম্যানেজ করে পরীক্ষা দেব। আমার মনে হয় কম বেশি এটা তোমরা সবাই করেছো। তো এখানেও ঠিক সেই ব্যাপারটাই হয়, পাকস্থলী আর ক্ষুদ্রান্তের মধ্যে একটা ডিল হয়ে যায়। ক্ষুদ্রান্ত বলে, দেখ ভাই, তুই কিছুটা করবি আর কিছুটা আমার জন্য রেখে দিবি, তুই কিন্তু একা সব দায়িত্ব ফায়িত্ব নিস না, আমি তোর ভাই আছি, তো আমরা ভাই ভাই মিলে হাফ হাফ করে কাজটা করব। ঠিক আছে, মানে এরকম ওদের মধ্যে একটা ডিল হয়ে যায়। তো এবার যে ফ্যাটটা এলো, ফ্যাটটা এসে পাকস্থলীতে পৌঁছালো। ঠিক, পাকস্থলীতে কি আছে? গ্যাস্ট্রিক জুস আছে, যাকে বলা হয় পাকরস। এবার ওই পাকরসের সাথে খাদ্যবস্তুটা মিশে যায়। আমরা একটু মানে একটু অন্যরকম করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, গল্পের মতো করে, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। ঠিক আছে, পাকরস আছে, আমরা জানি পাকস্থলীতে পাকরস আছে, তো পাকরসের সাথে ওই ফ্যাটটা মিশে যায়। এবার ফ্যাটটা যখন আমরা খাই সেটা একটা জটিল কণা, আর সেই জটিল কণাটা আস্তে আস্তে কি হয়ে যায় না, সরল ছোট ছোট কণায় বিশ্লিষ্ট হয়ে যায়। ঠিক আছে, যেটাকে তখন বলা হয় প্রশমিত ফ্যাট। বেসিক্যালি ফ্যাটের এখানে কি হয় না, ইমালসিফাইড হয়, মানে বড় কণাগুলো যখন ছোট ছোট কণায় পরিণত হয়ে যায় সেটাকে বলা হচ্ছে যে ফ্যাটের ইমালসিফাইড হলো। ঠিক আছে, এবার ওই যে পাকরস, ওই পাকরসের মধ্যে একটা এনজাইম থাকে, তোমরা নিশ্চয়ই জানো সেই এনজাইমটা, যেহেতু ওটা গ্যাস্ট্রিক জুস, তো ওর নাম দিয়ে এনজাইমটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। কি বললাম নামটা? গ্যাস্ট্রিক লাইপেজ। ঠিক আছে, গ্যাস্ট্রিক লাইপেজ, এই হচ্ছে এনজাইমটার নাম, যেটা তোমার গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে। এবার এনজাইমের কাজ কি তোমরা জানো, এনজাইমের কাজ কি? এনজাইম কি করে না, মানে খাদ্য পরিপাকে হেল্প করে। এবার যে এনজাইমটা, এর পিএইচটা হচ্ছে 4-5-এ খুব অ্যাক্টিভ থাকে, 4-5-এ খুব অ্যাক্টিভ, আর 2-3-তে এটা একদম ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে। ঠিক আছে, আর এর টেম্পারেচারটা হচ্ছে তোমার ওই অ্যারাউন্ড 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ঠিক আছে, তাহলে এই এনজাইমটা কি করছে, ফ্যাটটাকে ইমালসিফাইড করছে, মানে ফ্যাটের জটিল কণাগুলোকে ভেঙে 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 ছোট কণায় পরিণত করছে। তারপর সেখান থেকে কি তৈরি হচ্ছে না, তোমার গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, কারণ এটাই তো ওর আলটিমেট স্টেট, এটাই হচ্ছে ওর আলটিমেট স্টেট, যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, কারণ এরপরও অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে, অ্যাবজর্ব হয়ে যাবে। এবার এই যে ইমালসিফাইড হওয়ার পর কণাগুলো কি ছোট ছোট কণায় পরিণত হয়ে গেল, তখন সেটাকে বলছে নিউট্রাল ফ্যাট। কি বললাম? নিউট্রাল ফ্যাট, মানে যেটাকে বলা হচ্ছে বাংলাতে প্রশমিত ফ্যাট। প্রশমিত ফ্যাট, এই প্রশমিত ফ্যাট থেকেই কি হচ্ছে না, তোমার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি হচ্ছে। কত অণু তৈরি হয় না, এক অণু গ্লিসারল
আর 3 অণু ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। কি করে তৈরি হচ্ছে সেটা এবার আমরা বুঝবো। বেসিক্যালি এই নিউট্রাল ফ্যাট যেটাকে বলা হচ্ছে প্রশমিত ফ্যাট, এর কি হয় না স্টুডেন্ট, হাইড্রোলাইসিস হয়। ঠিক আছে, হাইড্রোলাইসিস হয়। কি করে সেটা হয়? প্রথমে তাহলে কি তৈরি হলো না, তোমার যখন এই ইমালসিফাইড হয়ে গিয়ে যখন নিউট্রাল ফ্যাটে পরিণত হলো, তখন সেখানে ফ্যাটি অ্যাসিড আর ডাইগ্লিসারাইড তৈরি হয়। ঠিক আছে, ডাইগ্লিসারাইড তৈরি হয়। তারপর সেখান থেকে তোমার কি তৈরি হলো না, ফ্যাটি অ্যাসিড আর মানে ফ্যাটি অ্যাসিড তো তৈরি হলো, ফ্যাটি অ্যাসিড ডাইগ্লিসারাইড তৈরি হলো। কারণ আমার তো লাগবে গ্লিসারল, ডাই বা ট্রাই বা মোনো থাকলে তো হবে না, আমার গ্লিসারল লাগবে, এক অণু গ্লিসারল লাগবে। তো যতক্ষণ না এক অণু গ্লিসারলটা হচ্ছে ততক্ষণ কিন্তু ওটা ভাঙতে থাকে, বিশ্লিষ্ট হতে থাকে। ঠিক আছে, এবার তাহলে প্রথমে আমার নিউট্রাল ফ্যাট ছিল, নিউট্রাল ফ্যাট থেকে কি তৈরি হলো, এই গ্যাস্ট্রিক লাইপেজ উৎসেচকের সহায়তায় এক অণু ফ্যাটি অ্যাসিড এবং এক অণু ডাইগ্লিসারাইড তৈরি হলো। ঠিক, উৎসেচকের সহায়তায়। তাহলে প্রশমিত ফ্যাট থেকে কি তৈরি হলো, ফ্যাটি অ্যাসিড ডাইগ্লিসারাইড। এর পরের স্টেপে কি হয়, এটা টোটাল 3 স্টেপে হয়। এই পরের স্টেপে এই ডাইগ্লিসারাইডটা ভেঙে কি তৈরি হবে না, আবার ফ্যাটি অ্যাসিড আবার মোনোগ্লিসারাইড তৈরি হবে। তৈরি হয়ে গেল মোনোগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিড। তাহলে দেখো এক অণু 2 অণু ফ্যাটি অ্যাসিড তৈরি হলো। এবার এই মোনোগ্লিসারাইড আবার পরের স্টেপে ভাঙবে, পরের স্টেপে ভেঙেও আবার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করবে। তাহলে বোঝা গেল 1 2 3 অণু ফ্যাটি অ্যাসিড আর এক অণু গ্লিসারল তৈরি হয়। তাহলে কিভাবে তৈরি হলো জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে এটা প্রশমিত ফ্যাটের কি ঘটে না, আর্দ্র বিশ্লেষণ ঘটে, যেটাকে বলা হয় ইংলিশে হাইড্রোলাইসিস। তাহলে যতক্ষণ না গ্লিসারল তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এই গ্লিসারাইডগুলো ভাঙতে থাকবে। ভেঙে ভেঙে যখন গ্লিসারল তৈরি হয়ে যাবে, এক অণু গ্লিসারল তৈরি হয়ে যাবে, তখন এবার আর এখান থেকে কোনো ডাইজেশন হবে না, তারপর এটা অ্যাবজর্পশন হয়ে যাবে, সেটা তোমার ইন্টেস্টাইনে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো ডাইজেশন ইন স্টমাক। ঠিক আছে, মানে স্টমাকের মধ্যে এইভাবে ডাইজেশনটা হয়। এবার আমি কি বলেছি, এখানে স্টমাকও কাজ করে, ইন্টেস্টাইনও কাজ করে, মানে স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্তও কাজ করে। তাহলে এবার বাকি যে অপাচ্য ফ্যাটটা আছে সেটা আবার তাহলে কোথায় গিয়ে হবে, পরিপাকটা ক্ষুদ্রান্তে হবে। ক্ষুদ্রান্তে তাহলে কি, তাহলে এটা তোমরা বুঝতে পারলে পাকস্থলীর মধ্যে কিভাবে হয়। এবার আমি আসছি ক্ষুদ্রান্তের মধ্যে কিভাবে পরিপাকটা হয়। দেখো ক্ষুদ্রান্তের মধ্যে কি কি আছে। আচ্ছা, ক্ষুদ্রান্তে আমরা জানি 3টে অংশ, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। তো এটা বেসিক্যালি ডিওডিনাম অঞ্চলে হয়। তো ডিওডিনাম অঞ্চলে যখন খাদ্যবস্তুটা এসে পৌঁছায়, ঠিক আছে, মানে যেটা পাকস্থলীতে হলো না সেটা আবার ক্ষুদ্রান্তে হবে। তো যখন এটা ডিওডিনাম অঞ্চলে এসে পৌঁছায় তখন সে খাদ্যবস্তুর সাথে অনেক কিছু মিশে যায়, যেগুলো অলরেডি স্মল ইন্টেস্টাইনে রয়েছে। কি সেইগুলো, পিত্তরস, অগ্নাশয় রস, প্যানক্রিয়াটিক জুস আর হচ্ছে আন্ত্রিক রস, এইগুলো সব তোমার মিশে যায় খাবারটার সাথে, মানে খাবার মিন্স তোমার হ্যাঁ ওই ফ্যাটটার সাথে মিশে যায়। এবার পিত্তে কি থাকে আমরা জানি, পিত্ত লবণ থাকে। সেই পিত্ত লবণ তখন কি করে না, ওই ফ্যাটটাকে ইমালসিফাইড করে ছোট ছোট কণায় পরিণত করে। ঠিক আছে, তাই কি কণাগুলো যখন ছোট হয়ে যায় তখন তোরা ইজিলি তোমার জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, মানে ইমালশন হয়ে গেল ওটা, তাহলে পিত্ত লবণের কাজ হয়ে গেল। এবার আর যে দুটো থাকে অগ্নাশয় রস আর আন্ত্রিক রস, এরা এবার কি করে কাজটা করে আমরা জানি। মানে ওটা হয়ে যাওয়ার পর মানে পিত্ত মানে
তোমার কি বলবো, পিত্ত লবণ যখন ফ্যাটের কণাগুলোকে যখন ইমালসিফাইড করে দেয়, ইমালসিফাইড করার পর ওইগুলো তো জলে দ্রবীভূত হয়ে যায়, তারপর সেটা তোমার অগ্নাশয় রসে আর কিছুটা মানে বেসিক্যালি বলতে পারো অগ্নাশয় রসে পরিপাক হয়। কারণ আন্ত্রিক রসে সেরকম তোমার মানে প্রধান উৎসেচক সেরকম থাকে না, তো ওই আর কি একটু হালকা পাতলা আর কি মানে কি বলবো একটু ডাইজেশন হয়, বাট বেসিকটা তোমার মেজর পোর্শনটা কিন্তু অগ্নাশয় রসে হয়ে যায়, প্যানক্রিয়াটিক জুসে হয়ে যায়। এবার কি হয় অগ্নাশয় রসের পরিপাকটা, তো অগ্নাশয় রসে তোমার ফ্যাট পরিপাককারী উৎসেচক থাকে যাকে বলা হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ। আমি নামটা লিখে দিচ্ছি। তো এই হচ্ছে উৎসেচকটার নাম প্যানক্রিয়াটিক লাইপেজ। এই যে এজ না, এই এজ কথাটা থাকা মানে বুঝবে এটা উৎসেচক, আর হ্যাঁ এটা উৎসেচক, আর ওস থাকা মানে তোমার কার্বোহাইড্রেট। যাই হোক, এবার এই যে এনজাইমটা থাকে, তো এই এনজাইমের হেল্প নিয়ে কিন্তু পুরো ব্যাপারটা হয়, পুরো ডাইজেশনটা হয়। তো এটা বলে দিই পিএইচ লেভেলটা হচ্ছে তোমার 8.0, পিএইচ হচ্ছে 8.0। তাহলে 8.0 মানে বুঝতে পারছো তীব্র ক্ষারীয়। তীব্র ক্ষারীয় মাধ্যমে কিন্তু এটা হয়, পরিপাকটা হয়। তো এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে ট্রাইগ্লিসারাইডের হাইড্রোলাইসিস হয়। কি বললাম, ট্রাইগ্লিসারাইড। এবার তোমাদের মাথায় কোশ্চেন আসবে ম্যাম ট্রাইগ্লিসারাইড কি? তো ট্রাইগ্লিসারাইডও হচ্ছে একটা ফ্যাট, ঠিক আছে? আমি প্রথমে যে ফ্যাটের নামগুলো বললাম, তো এটাও একটা ফ্যাট ট্রাইগ্লিসারাইড। তো এই ট্রাইগ্লিসারাইড মানে 3 অণু গ্লিসারল, আমার তো লাগবে 1 অণু, দেন ওখান থেকে হাইড্রোলাইসিস হয়ে 2 অণু মোনোগ্লিসারাইড, 2 থেকে হয় 1 অণু মোনোগ্লিসারাইড, দেন ওটা আবার কি হয় না তোমার লাস্টে গ্লিসারলে পরিণত হয়ে যায়, মানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হয়ে যায়। তাহলে বোঝা গেল প্যানক্রিয়াটিক লাইপেজ কি করে কাজ করে। সব আলটিমেটলি এইটুকু মনে রাখবে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি হচ্ছে। তো যতক্ষণ না গ্লিসারল তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু ওই গ্লিসারাইডগুলো কিন্তু মানে বিশ্লিষ্ট হতে থাকে। তো ট্রাইগ্লিসারাইড, সেখান থেকে তৈরি হয় তোমার 2 মোনোগ্লিসারাইড, সেখান থেকে তৈরি হয় 1 অণু মোনোগ্লিসারাইড, দেন ওখান থেকে তৈরি হয় তোমার গ্লিসারল। তাহলে এই হয়ে গেল তোমার প্যানক্রিয়াটিক লাইপেজের কাজ। এবার এই প্যানক্রিয়াটিক লাইপেজ ছাড়াও তোমার এই প্যানক্রিয়াটিক জুসে আরেক ধরনের এনজাইম কিন্তু থাকে, যার নাম হচ্ছে ফসফোলাইপেজ। কি বললাম নামটা? ফসফোলাইপেজ। ওকে, তো এ কি করে না, আরও যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে মানে হচ্ছে তোমার লেসিথিন, কেফালিন, তো এই ফ্যাটি অ্যাসিডগুলোকে তোমার লাইসোলেসিথিন এবং লাইসোকেফালিনে পরিণত করে। মানে যেটা লেসিথিন সেটাকে পরিণত করে লাইসোলেসিথিনে, আর যেটা কেফালিন সেটাকে পরিণত করে লাইসোকেফালিনে, ঠিক আছে? তো এই গেল তো ফসফোলাইপেজ। এই ফসফোলাইপেজ ছাড়াও আরেক ধরনের এনজাইম আছে যেটা ওই প্যানক্রিয়াটিক জুসেই পাওয়া যায়, সেটা হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ। ওই যে বলে কোলেস্টেরল হয়েছে, কোলেস্টেরল হয়েছে, কোলেস্টেরল হওয়া মানে কিছুই না, ফ্যাটের পরিমাণটা বেড়ে যাওয়া, মানে কোলেস্টেরলটা একটা ফ্যাট, তার পরিমাণটা বেড়ে যাওয়া। তো এই কোলেস্টেরল যে এস্টারেজ থাকে মানে উৎসেচকটা, সে কি করে না কোলেস্টেরল এস্টারটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর মুক্ত কোলেস্টেরল তৈরি করে, ঠিক আছে? তো এই গেল তোমার অগ্নাশয় রসে পরিপাক। এবার আমি বললাম আন্ত্রিক রসে পরিপাকও হয়, কিন্তু আন্ত্রিক রসে তোমার মানে কি বলবো সেইভাবে পরিপাকটা হয় না, ঠিক আছে? হলো মানে খুবই কম, খুবই কম। তো ওখানে একটাই এনজাইম আছে যার নাম হচ্ছে তোমার ইন্টেস্টিনাল লাইপেজ, মানে যার ভূমিকা খুবই কম। ও কিন্তু আবার কার্বোহাইড্রেটের বেলায় একদম বিশাল ওর একটা ইম্পর্টেন্ট রোলও প্লে করে, কিন্তু তোমার ফ্যাটের ক্ষেত্রে ওর ভূমিকাটা খুবই কম, মানে জাস্ট এমনি কিছুই না, ওইটাকে ফ্যাটটাকে জাস্ট মানে সব কিছু হয়ে যাওয়ার পর যদি কিছু বেঁচে থাকে অপাচ্য অংশ, সেটাকে ও তখন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে দেয়, ঠিক আছে? ওর বেশি সেরকম ভূমিকা নেই, মেন কাজটা করছে কিন্তু তোমার এই প্যানক্রিয়াটিক লাইপেজ, এই কিন্তু মেন কাজটা করে। আর যেটা করে মানে বলতে পারো 30% হয় তোমার পাকস্থলিতে, আর বাকি 70% হয় তোমার
ক্ষুদ্রান্তে মানে স্মল ইন্টেস্টাইনে হয়, যার মধ্যে আবার মেন মানে 80% হচ্ছে তোমার মানে প্যানক্রিয়াটিক লাইপেজই কাজটা করে নেয়, ঠিক আছে। তো এই গেল ডাইজেশন অফ লিপিড, বোঝা গেল। এবার তোমাদের কাজ হচ্ছে আমি যেই ইনফরমেশনগুলো দিলাম, যখন তোমরা এই ভিডিওটা দেখবে পাশে একটা খাতা পেন নিয়ে বসবে, সেই খাতা পেনে নোট করে নেবে। তো আমি দেখো তোমাদের একদম খুব ইজিলি মানে বোঝালাম, যা মানে অত বেশি হানা টানা মানে কি বলবো একটা জটিল করে কিন্তু বোঝালাম না, আমি তোমাদের ইজিলি বোঝালাম, কারণ আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের গল্পের ছলে জিনিসটাকে বুঝতে হবে, কারণ কনসেপ্ট যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে আমরা এমসিকিউ এর সব অ্যান্সার করতে পারবো না, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। আজকে আমি অ্যাবজর্পশনটা পড়ালাম না, কারণ ওটা একটু জটিল আছে বাদ বাকি দুটোর তুলনায়, মানে তোমার কার্বোহাইড্রেট আর প্রোটিনের তুলনায় ফ্যাটের অ্যাবজর্পশনটা কিন্তু একটু কঠিন। ওখানে বিভিন্ন বিজ্ঞানীদের তত্ত্ব আছে, থিওরি আছে, মানে ওনাদের মতবাদ আছে, তো সেইগুলো আমাদের পড়তে হবে। তো আজকে ওই জন্য আমি অ্যাবজর্পশনটা পড়ালাম না, ওটা আমি নেক্সট দিন পড়াবো। আজকে শুধু ডাইজেশনটা পড়ালাম, ঠিক আছে। তো যদি তোমাদের ক্লাসটা আজকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যেই ইনফরমেশনগুলো দিলাম সেগুলো খাতায় নোট করে নিও।